আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আজ আলাইকুম। আজ আমরা পড়ব সবক নাম্বার 1, পৃথক পৃথক অক্ষর, অর্থাৎ আলাদা আলাদা অক্ষর। এর আগের দিন আমি বুঝিয়েছিলাম যে আরবি অক্ষর সাধারণত অনেক অক্ষর আছেন যারা একই, যে সমস্ত অক্ষর একই রকম দেখতে, আকৃতির দিক থেকে একই রকম, কিন্তু পার্থক্য করার জায়গা এবং চেনার পদ্ধতি কয়েকটা বলে দিয়েছিলেন। যে আরবি অক্ষর কি দেখে আপনারা চিনবেন? এক নাম্বার তো আকৃতি দেখতে হবে, দ্বিতীয় নাম্বারে দেখতে হবে যে নোক্তা, কোন অক্ষরে কটা নোক্তা হয়, কোন অক্ষরের নিচে নোক্তা হয়, কোন অক্ষরের উপরে নোক্তা হয়। এগুলি আমাদেরকে খেয়াল করতে হবে, এবং কোন অক্ষরে কেমন দেখতে হয় সেগুলো আমি একটা একটা করে ধরে ধরে সুন্দরভাবে বুঝিয়েছিলাম। আজকে আবারও একবার বলে দেব, যে সমস্ত ভাই জয়েন হতে পারেননি তারা জেনে যাবে, এবং যারা জয়েন হয়েছিলেন তাদেরকে আরো পাকাপোক্ত হয়ে যাওয়ার জন্য। দেখেন, পৃথক পৃথক অক্ষর মানে আলাদা আলাদা অক্ষর। এখানে কোনো জোড় নেই, প্রতিটি অক্ষর আলাদা আলাদা। এখানে আমাদের পড়ার নিয়ম কি? আরবি অক্ষর, এক একটা অক্ষর এক এক রকম টান আছে। কোন অক্ষরে একালিপ, কোন অক্ষরে তিনালিপ, কোন অক্ষরে আবার মোটে টান নেই। কোন অক্ষর পুর আছে, কোন অক্ষর পুর আছে, অর্থ পুর মানে পরিপূর্ণ, মুখ গোল করে পড়তে হবে। সেগুলি আমরা জেনে নেব কোন অক্ষর কেমন পড়তে হয়। যেমন আমাদের আরবি অক্ষরের 29টি অক্ষরের মধ্যে একদম শুরুতে কি অক্ষর আসে? প্রথমে প্রথমে আসে আলিফ। কি? আলিফ। এই যে আলিফ লিখলাম, সঙ্গে সঙ্গে আলিফ যে বললাম, সঙ্গে সঙ্গে আমি আলিফটা একটা গোল মার্ক করে দিলাম। এটা করার কারণ হচ্ছে যাতে আপনারা বুঝতে পারেন যে আমি কোন জায়গায় আপনাদেরকে পড়াচ্ছি। এবারে মার্ক অনেক ধরনের হয়। যেমন এখন যেহেতু প্রতিটি অক্ষর আলাদা আলাদা লেখা আছে, তাই আমি গোল করে দিলাম। কিন্তু যখন এর পরে আপনারা এগিয়ে যাবেন, দিন পড়া আসবে বা কোরআন পড়বেন, তখন আরো যেখানে যে পদ্ধতিতে মার্ক করলে আপনারা বুঝতে পারবেন সুবিধা হবে, সেখানে সেই পদ্ধতিতে মার্ক করে করে পড়ানো হয়। এটার নাম হচ্ছে ধরে ধরে পড়ানো। এবং আলিফ বললাম, আমি মোটেও টানলাম না। আলিফ বললাম, মোটেও টান দিলাম না। কেন টান দিলাম না? কারণ হচ্ছে এর নিচে দেখেন একটা চিকে দেওয়া আছে, অর্থাৎ এই অক্ষরটা মোটেও টান দেওয়া যাবে না, বিনা টানে পড়তে হবে। আলিফ বিনা টানে পড়তে হবে। আলিফ কেমন দেখতে হয়? আলিফ সোজা হয়। আলিফ না কোনো, মানে এর সঙ্গে কোনো জোড় থাকে, কিংবা আলিফ না উপরে না নিচে না মাঝখানে, আলিফের কোনো দিকে কোনো নক্তা আসে না। আলিফ একটা সোজা দাঁড়িয়ে। ইংলিশ থেকে এক লিখলে যেমন দেখতে হয়, ঠিক একই রকম দেখতে, তবে ইংলিশের একের যে একটা উপরের দিকে একটা মুখ থাকে, মুখটা বাম দিকে থাকে, আর এর ডান দিকে। এবারে আলিফ কি বাঁকা হয় না? হ্যাঁ হয়, আলিফ বাঁকা হয়। এখন না, যখন আপনারা আগে যাবেন সবকে, তখন যখন বাঁকা আসবে তখন বুঝিয়ে দেবো যে এটা আলিফ। এখন এই সবকে যেটা এসছে সেটা এই সবকে বুঝবো আমরা। তাহলে এটা হচ্ছে আলিফ। হ্যাঁ, আরো একটি কথা আপনাদের বলে দিই। যখন আমি পড়বো, ধরেন আমি পড়ছি, বা আমি কোনো ভাইয়ের পড়া ধরেছি, সেই ভাই পড়ছেন, একজন ভাই পড়ছে মানে আ- সেই ভাইয়ের সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা সকলেই পড়বেন। পড়বেন, তবে এই নয় যে মিউট অন করে পড়বেন, মিউট করে পড়বেন, আনমিউট করবেন না। কারণ আনমিউট করে যদি পড়েন, কিছুই বুঝতে পারবেন না। সকলের সাউন্ড সকলের কাছে যাবে, পড়া বুঝতে পারবেন না। শুধুমাত্র যে ভাইকে বলবো, নাম ধরে বলবো যে আপনি পড়েন, সেই ভাই একাই মিউট খুলে পড়বে, বাকি সকলে মিউট করা থাকবে। ওই অবস্থায় ওনার সাথে সাথে পড়ে যাবেন। তাহলে কি হবে? তাহলে ফায়দা হবে এটাই, যে ধরেন ক্লাসে 10 জন আছেন,
10 জন আছেন, একজন একজন করে সকলের তো পড়া ধরবো আমি। যখন একটা ভাই পড়লেন, সেই পড়াটা আপনি পড়লেন, ফের আরেকজন পড়লো সেটাও ফের আপনি পড়লেন, আরেকজন পড়লো ফের সেটাও আপনি পড়লেন। এইভাবে 10 জনে যদি 10 বার পড়া ধরি, আপনার পড়াটা 10 বার পর ক্লাসে বসে 10 বার পড়া হয়ে গেল। তখন আপনার ক্লাসে বসেই পড়া তৈরি হয়ে যাবে, বাইরে আর এক্সট্রা সময় দিয়ে পড়ার প্রয়োজন হবে না। যদি আপনি এই নিয়মটা করতে পারেন, যে যে ভাই পড়ুক না কেন আমি মিউট করে পড়বো তার সাথে সাথে, তাহলে ক্লাসে যে কজন ভাই আছেন সকলের সাথে সাথে আপনার একবার করে পড়া হয়ে যাবে। গেলে ফায়দাটা আপনার কি হবে, যে আপনার পড়াটা ক্লাসে বসে তৈরি হয়ে যাবে। এবং এই যে মিউট আনমিউটটা, এটা আমাদের এত স্মার্ট হতে হবে যে যখন যে ভাইয়ের নাম বলবো সকলে সবসময় প্রস্তুত থাকতে হবে। সকলকে সবসময় প্রস্তুত থাকতে হবে যে আমার নাম কখন বলে। আমি তো সিরিয়াল ধরে পরস্পর নাম বলবো না, কখন কোন ভাইয়ের নাম বলবো তার ঠিক নেই। যখন পড়া ধরবো, যে ভাইয়ের নাম বলবো বলার সাথে সাথে, এটা সকলে খেয়াল করবেন, ক্লাসে বসেছেন মানে 1 ঘন্টা সময় দিচ্ছেন, সারাদিন আপনি ব্যস্ততার মধ্যে থাকবেন, তাহলে আপনার পড়াটা ক্লাসে বসে তৈরি করে নিতে হবে। তৈরি করতে গেলে কি করতে হবে, আমাকে ক্লাসে সচেতন থাকতে হবে। যখন যে ভাইয়ের নাম বলবো সেই ভাই সঙ্গে সঙ্গে মিউট খুলবেন। পড়া শেষ, আপনার পড়া ধরলাম না, আমার যেন এরকম বলতে না হয় যে ভাই আপনি মিউট করে নেন। ধরেন আমি বললাম আব্দুর রউফ খান ভাই পড়েন, ধরেন এরকম বললাম, তাহলে উনি বলার সাথে সাথে সঙ্গে সঙ্গে মিউট অন করবেন, সঙ্গে সঙ্গে মিউট অন করবেন। উনি পড়ছেন, ওনার পড়া শেষ হলো, আমি এবারে অন্য ভাই যখন ধরতে যাব, আমি ধরেন বললাম গিয়াসউদ্দিন ভাই বলেন, যদি গিয়াসউদ্দিন ভাই নাম নিলাম মানে এর আগে যে ভাই পড়ছিলেন সঙ্গে সঙ্গে তিনি মিউট করে দিবেন। একজন ভাই পড়ছেন, তার পড়া শেষ, আমি অন্য ভাই ধরছি মানে সঙ্গে সঙ্গে আপনি মিউট করে দিবেন। আপনাকে যেন ফের বলতে না হয় ভাই আপনি মিউট করে দেন। তখন কি হবে, সময় এক্সট্রা লাগবে। যেহেতু আমাদের এই 1 ঘন্টা সময়ের মধ্যে সকলকে পড়া দিতে হবে, নিতে হবে, তাহলে আমাদের নিজেদের যদি সচেতন থাকে, সকলে যদি রেডি থাকি, সবসময় যদি প্রস্তুত থাকি, তাহলে আমাদের সময় বাঁচানো এবং অল্প সময়ের মধ্যে ভালোভাবে শেখার সুবিধা হবে। এই জন্য শুরুর ক্লাস এটা আপনাদেরকে বলে দিলাম, যে মিউট আনমিউটটা সবসময় আমাদের হাত একদম রেডি থাকবে, যেই নাম ধরবো সঙ্গে সঙ্গে আনমিউট করবেন, ফের অন্য ভাইয়ের নাম বলার সাথে সাথে আপনি বন্ধ করে দিবেন মিউট। ঠিক আছে, চলেন। তাহলে এটা কি বললাম, আলিফ, তারপর একটা বা। এই যে আমি বা বললাম এবং একটু টান দিলাম বা, টানটা কেন দিলাম, টানটা দিলাম মূলত এই জন্য যে বায়ের নিচে দেখেন একটা এক দেওয়া আছে, বায়ের নিচে এক দেওয়া আছে, মতলব এই বাটা হচ্ছে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। বাটা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। একালি পরিমাণটা কতটা, এর আগের ক্লাসে আমি বলেছিলাম, আবার বলে দিচ্ছি। একালি পরিমাণ হচ্ছে ততটাই, দেখেন এরকম একটা আঙুল, সোজা আঙুল স্বাভাবিকভাবে বেঁকাতে যতক্ষণ টাইম লাগে, এরকম খুব স্পিড নয় আর খুব স্লো স্লো নয়, একদম নর্মাল ভাবে এরকম বেঁকাতে, মুড়তে আঙুলটা মুড়ে নিতে যতক্ষণ টাইম লাগে, এই সময়টার নাম হচ্ছে একালিপ। বা একটা মোড়া আঙুল এরকম সোজা স্বাভাবিকভাবে যেমন খুলতে যতক্ষণ সময় লাগে, মোড়া আঙুল খুলতে যতক্ষণ বা মুড়তে যতক্ষণ সময় লাগে, এই সময়টার নাম হচ্ছে একালিপ। যেমন দেখেন, বা, বা যেমন সোজা থাক, বা, বা, এই যে বা টানলাম, এই সময়টার নাম হচ্ছে একালিপ। বা কেমন দেখতে হয়, বা হচ্ছে যেমন নৌকো যেমন হয়, বায়ের আকৃতি কেমন হবে, যেমন নৌকো হয়, দেখেন বায়ের আকৃতি হচ্ছে এটাই, এটা হচ্ছে আকৃতি বলা হয়, মানে কেমন দেখতে অক্ষরটা। আর এক তো আকৃতি, দ্বিতীয় নম্বর বলেছি নোক্তা। নোক্তা কোনটা, এই যে বায়ের নিচে দেখেন এখানে একটা ছোট্ট মতো ফুটকি দেয়া আছে, যেমন এই আমি এখানে দিলাম, এই যে ফুটকিটা দিলাম এটার নাম হচ্ছে নোক্তা, এটার নাম নোক্তা। দেখেন এখানে দেওয়া আছে, সকলে চিনে নেন। এই যে বায়ের নিচে ফুটকিটা দেওয়া আছে এটার নাম হচ্ছে নোক্তা। তাহলে বার আকৃতি হচ্ছে এটাই, বায়ের নিচে একটা নোক্তা হয়। বায়ের নিচে কটা নোক্তা হয়, একটা নোক্তা হয়।
তারপরে দেখেন তা, এই যে তা পড়লাম, তাও কিন্তু দেখতে বায়ের মতো একই রকম দেখতে দেখেন, কিন্তু এখানে পার্থক্য আছে। পার্থক্য কোথা থেকে করবেন? দেখেন এর উপরে দুটো নক্তা, তায়ের উপরে দুটো নক্তা, বায়ে ছিল নিচে, আবার সেটা ছিল একটা, কিন্তু তায়ের হচ্ছে উপরে, সেটা হচ্ছে দুটো। তা আমরা ওইখানে চিনবো যে তা নক্তা হচ্ছে দুটো এবং উপরে থাকবে, কিন্তু দেখতে একই রকম, বায়ের মতো আকৃতি। তারপরে দেখেন সা, সাটাও ঠিক একই রকম দেখতে, সাটাও একই রকম দেখতে। দেখেন এই এই তিনটে অক্ষর, এই বা, তা এবং সা, এই তিনটে অক্ষর একই রকম দেখতে, কিন্তু পার্থক্য হচ্ছে নোক্তায়। বায়ের নিচে এক নোক্তা, তায়ের উপরে দু নোক্তা, আর সায়ের উপরে তিনটে নোক্তা। তাহলে এই নোক্তা দিয়ে আমাদের চিনতে হবে যে কোন অক্ষর কেমন দেখতে হয় আর কোন অক্ষরে কি নাম। বুঝে এসছে? বায়ের নিচে এক নোক্তা, তায়ের উপরে দু নোক্তা, সায়ের উপরে তিন নোক্তা, এবং তিনটি অক্ষর দেখতে একই রকম হয়। আচ্ছা, তারপরে আসছে জিম। দেখেন আমি এখানে এগুলো কিন্তু এত টানিনি, এই জিমটা যতটা জিম, এটাই হচ্ছে জিম। জিমটা আমি যতটা টেনে পড়েছি, এগুলো কিন্তু এত টানিনি। জিমটা এত টানলাম কেন? জিমটা এত টানার কারণ হচ্ছে এই যে জিম, ভাই আপনারা ক্লাসে পড়াচ্ছি ধ্যান দিয়ে দেখবেন, এখানে আপনি মানে স্কিনে দাগ দেওয়া দিয়ে করবেন না, বুঝতে পারছেন? একটা হয় স্কিনে দাগ দিচ্ছেন, মানা করে দিচ্ছি। দেখেন জিম যেটা, জিমটা হচ্ছে 3 আলিফ পরিমাণ টান হয়। যেমন জিমের নিচে দেখেন এখানে লেখা আছে 3, অর্থাৎ এটাকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তাহলে আমি একটা আঙুল যদি সোজা করা থাকে, সেটা বেঁকানো, ফের সোজা করা, ফের বেঁকানো, সময় যতটা যাবে ততক্ষণ আমি জিমটা টানবো। যেমন দেখেন জিম, জিম, বুঝে এসছে? এবং জিমটা চেপে হবে, জিভের মাঝখান, জিম যখন উচ্চারণ করবেন, জিভের মাঝখান এবং উপরের তালু থেকে যাবে, জিভের মাঝখানটা গিয়ে কোথায় থাকবে? উপরের তালুর সঙ্গে থেকে উচ্চারণ হবে জিম। বুঝে এসছে? জিমটা হবে 3 আলিফ টান। এবং জিমের পেটে হবে একটা নক্তা, দেখেন জিমের পেটের ভিতরে একটা নক্তা আছে। যেমন আমরা এখানে পরস্পর তিনটে, এই বা, তা এবং সা একই রকম দেখতে পড়েছিলাম, এখানেও পরস্পর তিনটে একই রকম আসছে। দেখেন এই জিম আর হা আর হ, এই তিনটিও একই দেখতে, এদের আকৃতিও একই, কাস্তের মতো বেঁকা, এবং মাথার দিকে একটু টান আছে। তো জিমের নিচে আমরা এখানে পার্থক্য করব কি করে? জিমটা হচ্ছে যেটা 3 আলিফ টান, সেটা হচ্ছে পেটে একটা নক্তা থাকবে, এবং হা, হাটা 1 আলিফ টান, হায়ের নিচে এক লেখা আছে দেখেন 1 আলিফ টান। হাটা সর্বদা খালি হবে, হায়ের না নিচে নক্তা না উপরে নক্তা, কিন্তু জিম যেমন ছিল ঠিক ওই রকমই দেখতে হবে, হা সর্বদা খালি হবে। তারপরে হ, হ, হ ও পুরো একই রকম দেখতে, এই হা যেমন তেমনই দেখতে, কিন্তু ক্ষয়ের উপরে একটা নক্তা, দেখেন ক্ষয়ের এখানে উপরে একটা নক্তা দেওয়া আছে। তাহলে জিমের এ তিনটেও একই রকম দেখতে হবে, কিন্তু জিমের উপরে একটা নক্তা, হা খালি, আর ক্ষয়ের এই জিমের পেটে একটা নক্তা, হা খালি, ক্ষয়ের উপরে একটা নক্তা হবে। এবং এখানে আমি আরেকটা কথা বলেছিলাম এর আগের দিন, যে এখানে এই ক্ষয়ের পাশে দেখেন আরেকটি চিহ্ন আছে, ক্ষয়ের পাশে আরো একটি চিহ্ন আছে। কি চিহ্ন আছে? দেখেন ক্ষয়ের পাশে এখানে দেওয়া আছে একটা স্টার, একটা স্টার চিহ্ন আছে। স্টার চিহ্নটা কেন দেওয়া থাকে, কোন অক্ষরে দেওয়া থাকে সেটাও বলেছিলাম। স্টার চিহ্ন দেওয়া মানে এই অক্ষরটা হচ্ছে পুর অক্ষর, আরবি থেকে পুর বলা হয়, কিন্তু উর্দু থেকে পুর বলা হয়, কিন্তু
বাংলাতে এটা বলা হয় মুখ গোল করে পড়া। যেমন আপনি খটা নিজে নিজে উচ্চারণ করেন দেখেন, খ, যখন খ বলছেন দেখেন মুখটা গোল হয়ে আছে। কিন্তু আপনি জিম বলেন, মুখটা লম্বা হয়ে যাচ্ছে। হা পড়েন, গালটা হা হয়ে যাচ্ছে। কিন্তু যখন খ পড়ছেন মুখটা গোল হয়ে যাচ্ছে দেখেন, খ, খ। এই খ পড়ছি মুখ গোল হয়ে যাচ্ছে মানে এটাই হচ্ছে পুর অক্ষর। মুখ গোল করে পড়ার মতলব হচ্ছে পুর অক্ষর। পুর অক্ষরকে মুখ গোল করে পড়তে হয়। তারপরে, ও দুটো অক্ষর একই রকম দেখতে। যেমন দাল এবং দাল, দাল এবং দাল, দুটো একই রকম দেখতে। কিন্তু এরও পার্থক্য একটাই, সেটা হচ্ছে নোক্তা। যেমন দাল হচ্ছে খালি, এবং দালের উপরে দেখেন একটা নোক্তা। দাল খালি, দালের উপরে একটা নোক্তা। আমি এর আগের দিন বলেছিলাম যে আপনারা বিশেষ করে এই দাল আর দাল যখন উচ্চারণ করবেন একটু খেয়াল করবেন। অনেক ভাই এখানে পড়ে দেন দাল, দাল পড়েন, কিন্তু এটা দাল নয় আর দাল নয়। এখানে প্রথমটা যে দাল, এটা আপনার উচ্চারণ করার সময় দা বলে টান দিবেন, দাল, শেষে ল উচ্চারণ করবেন। তারপরে জালটাও তাই, জাল, বুঝে আসছে? তাহলে দাল এবং জাল একই রকম দেখতে, কিন্তু এর পার্থক্য হচ্ছে নোক্তা। দালের, দাল খালি হয় আর জালের উপরে একটা নোক্তা। তারপরে দেখেন র, এই যে র পড়লাম, আর এই জা, র এবং এই জা, এ দুটো একই রকম দেখতে দেখেন, এদের আকৃতি একই, কিন্তু এদেরও পার্থক্য হচ্ছে নোক্তা। যেমন দাল এবং জাল, দাল খালি ছিল, জালের উপরে একটা নোক্তা হয়েছিল, ঠিক তেমনি র, র পুরোপুরি খালি, কিন্তু জায়ের উপরে একটা নোক্তা। এখানে আবার যেন আপনাদের ভুল যে এটা এটা না হয়ে যায় যে এটা এটা হচ্ছে জাল, এই যেটা এটা জাল, আর এটা জা, এটা জাল, এটা জা, এই দুটো আবার একই যেন না হয়ে যায়। এই দুটোর মধ্যে পার্থক্য আছে। এখানে আবার আকৃতি পার্থক্য আমি বলেছিলাম যে আকৃতি পার্থক্য হয়, দুজনের আকৃতি আলাদা দেখেন। ডালটা কেমন, ডালটা হচ্ছে ঠিক এরকম, এরকম গিয়ে এরকম বেঁকে গিয়েছে, কিন্তু যেটা যা, যাটা হচ্ছে এরকম। দুটো আকৃতি পার্থক্য আছে, এটা পার্থক্য, এটা অন্য, এটা অন্যরকম। দুজনে তো একই নক্তা একই আছে, দুজনের উপরে একটা করে নক্তা, কিন্তু এখানে আবার আকৃতি পার্থক্য। সেই জন্য দুটো জিনিস খেয়াল রাখতে হবে, আকৃতি এবং নক্তা। তাহলে এখানে কি হলো, প্রথমটা হলো র, দ্বিতীয়টা হলো জা। র পুরোপুরি খালি হবে, জায়ের উপরে হবে একটা নোক্তা, এবং এগুলি একালি পরিমাণ টান হবে। তারপরে দেখেন, তারপরে আসছে সিন এবং শিন। প্রথমটা হচ্ছে সিন, দ্বিতীয়টা শিন। স- স- এই যে পাতলা করে যে সাউন্ডটা হবে, এটা হচ্ছে সিন। এটা দন্তেস্ব থেকে, দন্তেস্ব উচ্চারণ হওয়া মানে পাতলা করে দেন, দন্তেস্ব এই দীর্ঘ এই দন্তের ন, সিন। সিন মানে এটা পাতলা হবে, আর যেটা পাতলা হবে তার কোনো নক্তা হবে না, খালি হবে। যেমন সিন এবং শিন দুটো একই রকম দেখতে, কিন্তু এর পার্থক্য হচ্ছে নক্তা। সিন সর্বদা খালি হবে, আর শিনের উপরে তিনটে নক্তা, শিনের উপরে তিনটে নক্তা। যেমন এর আগে একটা তিনটে তিনটে নক্তা আছে কি, সা, সায় তিনটে নক্তা ছিল, কিন্তু সা দেখতে অন্যরকম, শিন দেখতে অন্যরকম। সায়ের আকৃতি আলাদা, শিনেরও আকৃতি আলাদা। সা কেমন ছিল, সা ছিল এরকম, এরকম গে এরকম, এরকম ছিল, উপরে তিনটে নক্তা ছিল। কিন্তু শিন কেমন দেখতে, শিনের আকৃতি আলাদা, শিন হচ্ছে এরকম দেখতে, এরকম দেখতে, এর উপরে তিনটে নক্তা, তাই তো? তাহলে এর আকৃতি আলাদা, এরও আকৃতি আলাদা। এখানে নক্তা যে তিনটে নক্তা আছে মানে সা হবে, এটা ভাবলে হবে না, তখন আকৃতি দেখতে হবে।
তাহলে এগুলো তিন আলিফ করে টান হবে। এই সিন এবং শিন তিন আলিফ পরিমাণ টান হবে। সিনটা হবে একটু পাতলা করে, আর শিনটা হবে তালবের স থেকে মোটা করে। একটা হচ্ছে সিন, একটা শিন। সিম বলবেন না, আবার সিম। অনেক ভাই সিম বলেন, সিম বলবেন না। সিম নয়, সিন। শেষে নুন উচ্চারণ হবে, আমার দন্তের ন উচ্চারণ হবে। সিন এবং শিন। ঠিক আছে। তারপরে, তারপরে অক্ষর দুটো, ও দুটো একই রকম দেখতে, দেখেন। তারপরে যে অক্ষরটা আছে এরও দেখতে একই রকম। যেমন সদ আর ضاد। সদ এবং ضاد, এগুলো তিনারি পরিমাণ টান হবে দুটোই সব। এবং এগুলো পুর অক্ষর। এর উপরে যেমন বলেছিলাম খ, এ দুটোর পাশেও দেখেন স্টার চিহ্ন দেওয়া আছে। মানে এগুলো মুখ গোল করে পড়তে হবে, পুর অক্ষর, পরিপূর্ণ অক্ষর। এই যে সদ এবং দদ দেখেন একই রকম দেখতে, আকৃতি একই রকম, কিন্তু এরও পার্থক্য হচ্ছে নক্তা। তাহলে আমাদের নক্তাটা ভালোভাবে চিনতে হবে যে কোন অক্ষরের কটা নক্তা আছে, কোন অক্ষরের উপরে আছে, কোন অক্ষরের নিচে আছে, আর কোন অক্ষর কেমন দেখতে হয়। এই কয়েকটা জিনিস আমরা যদি ভালোভাবে আমাদের জেনে বসিয়ে নিই, এই অক্ষর কোনোদিন ভুলবো না এবং আগে গিয়ে আমাদের পড়ার জন্য সুবিধা হবে। সদ এবং দদ একই রকম দেখতে। সদ পুরোপুরি খালি হবে, আর দদের উপরে একটা নক্তা হবে। দদের উপরে একটা নক্তা হবে। চলেন আমি আপনাদের দিয়ে পড়িয়ে নেবো একটু। আমি যে ভাইয়ের নাম বলবো সেই ভাই সঙ্গে সঙ্গে মিউট খুলবেন, পড়া শুরু করবেন। আব্দুল জব্বার ভাই পড়েন। জি আব্দুল জব্বার হুজুর। ভাই, জি আপনি পড়েন। আলিফ, আলিফ বলেছি আমি ভাই, আলিফ বা, নয়। জি না, আলিফ যে টান দিলেন আলিফ নয়, আলিফ। কি বললাম একটু আগে? আলিফ। যে আলিফের নিচে দেখেন এখানে চিকে দেওয়া আছে। জি আলিফের জি। নিচে চিকি দেওয়া আছে, মানে এটা আপনার টান দিলে হবে না, আলিফ বলে টানা যাবে না, টানলে তাহলে ভুল হবে। আলিফ। তারপরে যে আলিফ, অক্ষরে যে করে যা দেওয়া আছে নিচে লেখা আছে কোন অক্ষর কত আলিফ টান হবে। হ্যাঁ, এবার এবার এখানে হয়তো লেখা আছে কিন্তু আগে গিয়ে লেখা থাকবে না আর। এখানে কোন অক্ষর কেমন উচ্চারণ হয়, এই যেমন তা, তো এখানে তা দেওয়া আছে কিন্তু উপরে গিয়ে থাকবে না এগুলো। উপরে গিয়ে যখন আপনার পরে এগিয়ে যাবেন থাকবে না, তখন আপনার এখান থেকে শিখে নিয়ে আগে যেতে হবে। সেই জন্য বাংলা নিচের দিকে যে বাংলা লেখা আছে ওগুলো খেয়াল করলে হবে না। ওটা জাস্ট একবার দেখে নেওয়া যে কোন অক্ষর কত টান আছে। বাকিটা আপনার জেনে বসিয়ে নিতে হবে, নিয়ে সেইভাবে পড়তে হবে। কারণ আগে গিয়ে তো আপনার এটা লেখা থাকবে না। এখানে যদি লেখা দেখে দেখে পড়েন যে কোন অক্ষর কত টান আছে, কোন অক্ষর বাংলায় কি লেখা আছে তাই দিকে দিয়ে পড়ে নিলাম, তাহলে আপনি অক্ষর চিনলেন না, আগে গিয়ে আপনার জন্য সমস্যা হবে। সেই জন্য আরবি শিখবো মানে আরবিটাই দেখে দেখে পড়তে হবে। পড়েন। আলিফ, বা, তা, সা, জিম, হ, খ, দাল, না, একটু আগে বললাম দাল বলবেন না, দা, দাল। দাল, জি। জাল, জাল নয়, জাল। একটু হালকা উচ্চারণ যখন দেখেন, যখন জাল উচ্চারণ করবেন না ভাই, জিভের আগাটা, জিভের আগাটা গিয়ে উপরের দাঁতের আগার সঙ্গে ঠেকবে, চেষ্টা করবেন। জিভের আগা উপরের দাঁতের আগার সঙ্গে ঠেকিয়ে উচ্চারণ করার চেষ্টা করবেন, এই জাল, জাল। দাল, তারপরে জাল, জি, বাস। র, আব্দুর রউফ খান ভাই বলেন তারপর থেকে। আব্দুর রউফ খান ভাই। জি। র, উম, জা, সিন, সিন, সিন আর সদ, শিন। সিন,
সিন, তারপরে এটা সদ, জদ, জদ নয়, এটা হচ্ছে সদ, এটা দদ। জদ। জি। চলেন, আনজার আলী ভাই পড়েন, আনজার আলী শাহ। বলার সাথে সাথে মিউট করবেন, এবং অপর ভাই যিনি পড়ছিলেন তিনি মানে বলার সাথে সাথে যে ভাইয়ের নাম বলবো মিউট খুলবেন, আর যে ভাইয়ের পড়ছিলেন আগে তিনি মিউট অফ করে দিবেন। চলে আনজার আলিফ আলী ভাই শুরু থেকে পড়েন। জি। বা, আলিফ বা, তা, সা, জিম, হা, খ, দাল, না, দাল নয়, দাল। দাল, দাল, এটা বলা আমি প্রথমে বলে দাল, দিলাম যে দাল বলে চেপে ধরবেন না। দাল বলে যান চেপে ধরছেন, জিভের আগাটা দেখেন উপরে দাঁতের ওই উপরে মাড়ির সঙ্গে চেপে যাচ্ছে, কিন্তু চাপলে হবে না। দাল পুরো মুখ খোলা থাকবে, দাল। দা দাল, বলে টেনে লাস্ট দাল, লউচা করবেন। জি। দাল, জাল, র, জা, সিন, শিন, সদ, বিমান মিয়া ভাই বলেন। দদ, ألف با با تا ثا جيم ح خا دال ওয়াহাব ভাই বলেন, ذال ওয়াহাব ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ না, বা, এরপর থেকে এই ভাই যে পর্যন্ত দাল পর্যন্ত পড়েছেন আপনি দাল থেকে পড়েন। জাল, র, জা, শিন, শিন, শদ, জদ, জদ নয়, দদ। জ, জদ। চলেন, ফিরোজ শেখ ভাই পড়েন। আসসালামু আলাইকুম হুজুর, বলছিলাম আমি কালকে জয়েন হতে পারিনি, আজকেরই এসেছি। পড়েন ভাই, আমি আছি তো, ভুল গেলে সমস্যা নেই। রাজ্জাক মোল্লা ভাই বলছেন তাই তো ওটা? হ্যাঁ হ্যাঁ, জি। কখন এসেছেন? সবে একটু আগে জয়েন হয়েছেন? একটু আগে জয়েন হয়েছে, 5 মিনিট হলো। সমস্যা নেই, সমস্ত ভাইতে পড়ছি না, আপনার শেষে ধরবো, সমস্যা নেই। আপনি সবার পড়া শোনেন, এখানে শুনলে আপনার পড়া তৈরি হবে। এবং এই যে শুরু থেকে আমি ক্লাসের শুরু থেকে যা কিছু পড়েছি পুরোটাই আমি রেকর্ড করেছি, ক্লাস শেষে আপনার গ্রুপে চলে যাবে, ওখান থেকে আপনি পুরো রেকর্ডটা দেখে নেবেন। নিলে আপনার ক্লাসে যেমন আমি আমি কি কি পড়িয়েছি, কোন অক্ষর কি বলেছি, সেগুলো আপনি বুঝে আসবে। যদি একটু লেট হয়ে যায় তো ক্লাস রেকর্ড করা হয়, নিশ্চিন্ত থাকবেন ক্লাস পুরোপুরি রেকর্ড হয়। আপনি যতটুকু শুনতে পারলেন পারলেন, বাকিটা আপনি ওই রেকর্ডটা দেখে নেবেন, যতটুকু পারেননি রেকর্ডটা দেখে নেবেন। ঠিক আছে হুজুর। জি। ঠিক আছে, আপনি মিউট করে দেন। ফিরোজ ভাই পড়েন, ফিরোজ শেখ ভাই। ফিরোজ শেখ ভাই আপনি পড়েন। এসছে না? হুম। জি পড়েন। আলিফ বা, তা, সা, জিম, হা, খ, গিয়াসউদ্দিন লস্কর ভাই পড়েন। দাল, জাল, র, জা, সিন, সিন, শদ, দদ। জি। এবং আমরা যখন একজন ভাইয়ের বলছি অপর ভাই, আপনি তো হাফ পড়লেন, মানে সকলের তো পুরো পড়া সব ক্লাসে ধরা সম্ভব না, তাহলে আপনার যদি দুটো অক্ষর ধরি
সেই দুটো অক্ষর আপনি পড়লেন, আরেক ভাইয়ের দুটো ধরলাম সেটাও আপনি মিউট করা অবস্থায় পড়লেন, আরেক ভাইয়ের দুটো ধরলাম সেটাও আপনি মিউট করা অবস্থায় পড়লেন, আরেক ভাইয়ের দুটো ধরলাম সেটাও আপনি মিউট করা অবস্থায় পড়লেন। তাহলে সকলের সাথে সাথে আপনারা পুরো পড়াটা হয়ে গেল ক্লাসে। এই নয় যে আপনাকে মিউট খুলে পুরোটা হুজুরের সামনে পড়তে হবে। অন্য ভাই পড়ছেন মানে তো সে ঠিক পড়ছে না ভুল পড়ছে অবশ্যই তো আমি বলে দিচ্ছি। তাহলে আপনি ওই মিউট অবস্থায় পুরোটা পড়বেন, যাদের মিউট করা আছে একজন ভাইয়ের পড়া হচ্ছে মানে অপর ভাই পুরোপুরি পড়াটা সঙ্গে সঙ্গে পড়েই পড়ে যাবেন। যে ভাই পড়ছেন তার সাথে সাথে আপনারা সকলে পড়বেন, তাহলে আপনার পড়া ক্লাসে বসে তৈরি হয়ে যাবে। বুঝে এসছে? হাফিজুল, হাফিজুল গাজী ভাই বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলিফ, বা, তা, সা, জিম, হা, হা, দাল, জাল, র, ঝা, ইনশাদ আলী ভাই বলেন। সিন, ইনশাদ আলী ভাই, আপনি এই ফের দাল থেকে পড়েন। দাল, জাল, র, জা, শিন, টান দেন টান দেন। শিন, দাল দাল এটাও টান কম হয়ে গেছে, এগুলো তিনালির টান। সিন শিন এটাও তিনালির টান। সিন, শিন, শিন, থদ, জদ, সদ, জদ, দদ। বুঝেছে? কাবির আহমেদ ভাই পড়েন। আলিফ, বা, তা, সা, জিম, হা, হ, দাল, কাদির ভাই পড়েন। জাল, কাদির ভাই দাল থেকে পড়েন। দাল, জাল, র, জা, শিন, শিন, صاد ضاد জি। মাশরেকুল ভাই পড়েন। দাল, না, দাল, মাশরুক আপনি শুরু থেকে পড়বেন, আমি কোথায় নিয়ে গেছি, আমি টিক চিহ্ন দেখছেন আমি ঘোরাচ্ছি লাল হয়ে আছে টিক চিহ্ন। আলিফ, আলিফ নয়, বা, আলিফ মোটে টানা হবে না, আলিফ, আলিফ। জি। আলিফ, আলিফ, বা, বা, তা, বা, তা, সা, জিম, হা, হা, দাল, এমডি সাবির হোসেন ভাই পড়েন। দাল, পড়েন দাল থেকে। দাল, জি। জাল, জাল টান না, একটু তিন আলিফ টান আছে। র, জাল, জাল, র, জা, তিন, তিন, সিন, সাদ, শিন। টান দিয়ে পড়তে হয়, টান না দিলে তো সই শুদ্ধ হলো না, তাহলে আমি সেই বাংলা পড়ার মতো বাংলা দেখে পড়ার সময় হয়ে গেল। এগুলো টান দিয়ে পড়তে হবে, তিন আলিফ পরিমাণ টান আছে, সিন শিন সদ দদ সব তিন আলিফ টান আছে। ভাই পড়েন, সিন থেকে পড়েন, টান দিয়ে পড়েন। তিন, তিন, একই হয়ে গেল। এটা সিন, এটা শিন। তিন, সি, সদ। صاد زاد আচ্ছা, এবারে ফের আমি দ্বিতীয় লিঙ্ক দিচ্ছি।